আসসালামু আলাইকুম। কোন আইনের ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকার? মানে সরাসরি সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন রুহুল কবির রিজভী। দীর্ঘদিন যাবৎ ক্ষমতার বাইরে থাকার পর জেল থেকে বেরোয়ে এই রুহুল কবির রিজভী এই সালাউদ্দিন কাদের রায় বলছিল যে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে। এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ছাত্ররাই আমাদেরকে মুক্ত করে দিছে। কিন্তু সেই ধীরে ধীরে ক্ষমতার লোভে বা ক্ষমতায় যাওয়ার জন্য এরা এখন উন্মাদ হয়ে গেছে, বিভিন্ন ভাবে এই ছাত্রদেরকে একটা প্রশ্ন তুলতেছে ডাইরেক্ট অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে। এখন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা খুঁজে পাচ্ছেন না, যে কোথায় অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা, কিসের ভিত্তিতে তারা এই চেয়ারে বসছেন, কিসের ভিত্তিতে টিকে আছেন। মানে দ্রুত একটা তড়িঘড়ি করে নির্বাচন দেন, নির্বাচনের মাধ্যমে তারপর এদের হাতে ক্ষমতা তুলে দেন। এই হইল এদের টার্গেট। কারণ চাঁদাবাজি করতে এখন বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, চাঁদাবাজিতে ভাগ বসিয়েছে অন্য কেউ, এই জন্যই তাদের সমস্যা হইতেছে। আপনারা জানেন যে যখন 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর যখন সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সমস্ত রাজনৈতিক দলকে ডাকলেন, সেখানে প্রথমেই বলা হয়েছিল যে একটা আপনার সমস্ত রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটা আপনার জাতীয় সরকার গঠন করা। সেখানে সাথে সাথে বিরোধিতা করেছে এই বিএনপি। কেন জাতীয় সরকার হলে সমস্যা কি? আপনারা থাকতেন এই সরকারে, জামাত থাকতো এই সরকারে, ছাত্র জনতা গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী সবাই, সবার সম্মতিক্রমে একটা আপনার জাতীয় সরকার হইতো, তারপর আপনারা সেখানে 5 বছর ক্ষমতায় থাকতেন। কিন্তু সেটা তারা মেনে নেয়নি, কারণ তারা ক্ষমতায় একাকিত্ব, মানে তারা নিজেরাই শুধু ক্ষমতার অংশীদার, নিজেরা ক্ষমতায় বসবে, নিজেদের সিদ্ধান্তই সমস্ত রকমের রাজনৈতিক দলকে উপেক্ষা করে নিজেদের সিদ্ধান্তকে বৈধতা দিবে। এর পরিপ্রেক্ষিতে তারা চাইছিল দ্রুত 3 মাসের ভিতরে কিন্তু নির্বাচনের দাবি উঠছিল। 5ই আগস্ট সরকার পতন হয়েছে 7ই আগস্ট, যখন এই বাংলাদেশে কোনো আপনার ট্রাফিক পুলিশ ছিল না, বাংলাদেশে কোনো থানায় পুলিশ ছিল না, সেরকম একটা নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে সরকার মানে দেশটা যাইতেছে। তো তার ভিতরে তারা বিশাল এক সমাবেশের ডাক দিলেন, এবং ডাক দিয়ে তারা বললেন কি, 3 মাসের ভিতরে নির্বাচন চাই। তো ধীরে ধীরে আস্তে আস্তে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হইল। সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর তারা বলল কি, যে আমরা এই সরকারকে সাহায্য সহযোগিতা করতে চাই, এই সরকার ফেল করলে বাংলাদেশ ফেল করবে। কিন্তু এখন আইসা নির্বাচন তো চাইতেছি, বরঞ্চ তারা নির্বাচনের জন্য সমস্ত রকমের চাপ এই সরকারকে দিয়েছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এখন এই সরকারকে ব্যর্থ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে যে এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বিপ্লব মানতে নারাজ, অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার গঠন হয়েছে, অভ্যুত্থানের পক্ষের সরকার, সেটাও তারা মানতে নারাজ। তারা এখন সরাসরি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তো এভাবে দ্বিমুখী আচরণ একের পর এক করে যাইতেছেন এই আপনার বিএনপি নেতারা, এবং রুমিন ফারহানা এবং ফজলুর রহমান, এদেরকে যে কেন বিএনপি এদেরকে বের করে দিচ্ছে না বিএনপি থেকে, আমার বোধগম্য নয়। এরা বিভিন্নভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নের মুখে তুলতেছেন, এবং এমন ভাবে উপস্থাপন করতেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে শেখ হাসিনা সরকারই ভালো ছিল। তো বিএনপির জনপ্রিয়তা যে দিন দিন কমে যাচ্ছে এই বিভিন্ন রকমের মন্তব্যের কারণে, বিএনপি কি টের পাচ্ছে? বিএনপির হাইকমান্ড কি এটা বুঝতে পারতেছে? এবং বুঝতে পারলে কেন এদেরকে পদত্যাগ করানো হচ্ছে না? আমরা বিএনপি হাইকমান্ডের কাছে আপনার দাবি দয়া রাখতে চাই যে দ্রুত বেগে এই রুমিন ফারহানা এবং বিশেষ করে ফজলুর রহমান, যারা বিএনপিকে বিতর্কিত করতেছেন। ফজলুর রহমান বলতেছে তারেক রহমান নাকি তার কাছে ফোন দিতে ভয় পায়। আগে ফজলুর রহমানের স্ত্রীর কাছে ফোন দিয়ে তারপর ফজলুর রহমানের মন মেজাজ কিরকম আছে সেটা জানিয়ে নেয়, তারপর তার সাথে কথা বলে। মানে মন মেজাজ যদি ভালো থাকে তাহলে ফজলুর রহমান সাহেব তারেক রহমানের ফোন ধরবেন, তার সাথে কথা বলতে রাজি হবেন। মানে কত সুকৌশলে তারেক রহমানকে এরা অপমান করতেছে, ভাবা যায়? যদি ফজলুর রহমানের কাছে তারেক রহমান ফোন দিতে ভয় পান, তাহলে তার দেশের নেতাকর্মীরা কিভাবে ফোন দিবেন তাকে? বিপদে পড়লে তার দেশের নেতাকর্মীদের, তার নির্বাচনী এলাকার নেতাকর্মীদেরকে তিনি কিভাবে সেই বিপদ থেকে রক্ষা করবেন? এই প্রশ্ন আপনাদের কাছে আমার। দর্শক, এখন সময় এসেছে, বিএনপি ক্ষমতায় আসুক, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে বিএনপি যে স্বৈরাচার হয়ে না উঠতে পারে, তার জন্য একটি শক্ত বিরোধী দল দরকার, এবং সেই শক্ত বিরোধী দল হিসাবে সেই বিরোধী দলকে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। একটা শক্ত বিরোধী দল এই বিএনপি সামনে উপস্থাপন করার জন্য, বা বিএনপির সামনে শক্ত বিরোধী দল হিসেবে একটা দলকে ক্ষমতায়ন করার জন্য বাংলাদেশের জনগণকে অবশ্যই কাজ করতে হবে। কারণ বিএনপিকে যদি
আপনারা জানেন যে এর আগে হারুন বলেছিল যে 90 ভাগ ভোট পাবে বিএনপি, 90 ভাগ আসন পাবে। তারা যদি 90 ভাগ আসন পায়, 270টি আসন পায়, সেই বিএনপি যে স্বৈরাচার হয়ে উঠবে না তার নিশ্চয়তা কি? তারা ইতিমধ্যে বিভিন্ন মানে সংবিধান সংস্কারে বাধা সৃষ্টি করছে। তারা বলতেছে যে একই ব্যক্তি সংস্কার কমিশন দাবি তুলতেছে, একই ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, রাষ্ট্রপতিও হতে পারবে না, বিরোধী দলীয় নেতা হতে পারবে না, এবং একই সাথে সরকার প্রধান এবং দলীয় প্রধানও হতে পারবে না। কিন্তু এ ব্যাপারে সমস্ত ব্যাপারে দ্বিমত পোষণ করেছে আপনার বিএনপি। তারা বলতেছে একই ব্যক্তি দলীয় প্রধানও হতে পারবে, সরকার প্রধান হতে পারবে, একই ব্যক্তি 3বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে, কিন্তু 2বার একসাথে হতে পারবে এবং পরবর্তী গ্যাপ দিয়ে 3য় বার হতে পারবে। তাহলে একই ব্যক্তিকে কেন আপনার 3বার 4বার প্রধানমন্ত্রী করতে হবে? মানে দলে কি আর কেউ নাই? অন্য কোনো রাজনৈতিক নেতা নাই? বা সেই একই ব্যক্তি 2বার প্রধানমন্ত্রী থাকার পরও কেন একটা নতুন ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে যোগ্য করে তুলতে পারবেন না? এই যে তাদের স্বৈরাচারী হওয়ার যে মনোভাব বা স্বৈরাচারী হয়ে ওঠার যে আপনার চরিত্র, সেটা কিন্তু ইতিমধ্যে দেখা যাইতেছে। আপনি দেখেন 3টা নির্বাচন কমিশনার গেল, 3টা নির্বাচন অবৈধভাবে হইল, মানুষ ভোট দিতে পারলো না, দিনের নির্বাচন রাতে হইল, 3জন নির্বাচন কমিশনার, তাদের কারো বিরুদ্ধে বিএনপির কোনো অভিযোগ নাই। তাদেরকে কোথায় বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করবে সে ব্যাপারে বিএনপির কোনো মাথা ব্যথা নাই। তার মানে কি? তাহলে পরবর্তী নির্বাচন কমিশনার যে হবে তাকে যে শাস্তির আওতায় আনতে হবে তারও কোনো সংবিধানের সংস্কারের পক্ষে কোনো যুক্তি বা আপনার তর্ক তারা তুলতেছেন না। তাহলে তারা যে ভবিষ্যতে নির্বাচন কমিশনারকে ব্যবহার করে যে স্বৈরাচার হয়ে উঠবে বা দিনের ভোট রাতে করার যে সুযোগ, সেই সুযোগটা কিন্তু তারা রেখে দিতেছেন। তো এভাবে চলতে থাকলে তাহলে বাংলাদেশের জনগণের বা আপনার আমার ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। তারা ক্ষমতায় আসবে আর যাবে, এভাবে স্বৈরাচার হবে, তারপর একটা অভ্যুত্থান হবে, আপনার আমার লাশের মধ্য দিয়ে এরা ক্ষমতায় আসবে, আবার যেই লাও সেই কত, এভাবেই চলতে থাকবে এবং সেই স্বাধীনতা 53 বছর পর এভাবেই চলতে আছে। এখন এই চলতে দেওয়া কে কি আপনারা আরো দীর্ঘায়িত করবেন? আপনারা কি আরো এই ইতিহাসের বা এই ঘটনার পুনরাবৃত্তি দেখতে চান, নাকি সুন্দরভাবে একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা চাই? আপনি ইউরোপ আমেরিকার কথা যদি চিন্তা করেন, সেখানে কেন তত্ত্বাবধায়ক সরকার দরকার হয় না? সেখানকার নির্বাচন কমিশন কেন এতটা স্বাধীন? এই জিনিসগুলো এখানে আসলে সংস্কার আনতে হবে এবং এই সংস্কার সম্পন্ন করেই অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব ছাড়তে হবে। যেন তেন করে একটা নির্বাচন দিয়ে আপনি দায়িত্ব ছেড়ে চলে যাবেন, আবার সেই লাশের রাজত্ব কায়েম হবে, সেই মানে ক্ষমতায়ন, সেই যে আপনার স্বৈরাচারিতা আমরা দেখতে চাই না। আসসালামু আলাইকুম।